কনসেপ্ট বিল্ডিং সিরিজের রিলেশন অ্যান্ড ফাংশন চ্যাপ্টারটির 6 নম্বর টপিক আজকে আমরা আলোচনা করব, যা হলো স্মলেস্ট ইন্টিজার ফাংশন বা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক। তো প্রথমেই চলে যাচ্ছি আমরা ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষকের ডেফিনেশনে। এর সংজ্ঞা হিসাবে আমরা লিখতে পারি যে একটি অপেক্ষক এফ আর থেকে আর, অর্থাৎ বাস্তব সংখ্যার সেট থেকে বাস্তব সংখ্যার সেটে কোনো অপেক্ষককে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক বা স্মলেস্ট ইন্টিজার ফাংশন, যাকে আমরা কখনো কখনো সিলিং ফাংশন বলে থাকি। সিলিং ফাংশন কেন, সেটা আমরা একটু পরেই গ্রাফ অঙ্কন করার সময় বুঝতে পারবো। সিলিং ফাংশন বলা হয় যেখানে এফ অফ এক্স ইকুয়ালস টু, এফ অফ এক্স কি, এফ অফ এক্স হচ্ছে সেই ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা এক্স অপেক্ষা ক্ষুদ্রতর নয়। এই ডেফিনেশনটা দেখতে হয়তো একটু জটিল, কিন্তু আমরা যখন একটু পরে এক্সাম্পলের সাহায্যে মান নির্ণয় করব তখন দেখবে এটা খুবই সহজ মনে হবে। আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো সিলিং ফাংশন এফ এক্সকে আমরা ডিনোট করি এক্স, তার দুপাশে দুটো মড দেবে। এবার মডের ভেতরে এক্স লিখে, এটা যেহেতু সিলিং ফাংশন তাই ওপরে দুদিকে এইভাবে টেনে দেবে, অর্থাৎ এটা মড হবে মডের মতো, তারপরে ওপরে এইভাবে এই পাশে একটু টেনে দেবে, নিচে দেবে না, ওপরে দেবে, কারণ এটা সিলিং ফাংশন। এবার আমরা দেখে নেব যে কিভাবে এই ডেফিনেশনটাকে কাজে লাগিয়ে আমরা সিলিং ফাংশনের মান নির্ণয় করতে পারি। যেমন প্রথমেই যদি আমি নিয়ে নিই যে সিলিং ফাংশন অফ 7.5, এবার সিলিং ফাংশন অফ এক্স ছিল সেই ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা এক্স অপেক্ষা ক্ষুদ্রতর নয়। তাহলে সিলিং ফাংশন অফ 7.5 হবে সেই ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা যা 7.5 অপেক্ষা ক্ষুদ্রতর নয়। এবার দেখো, আমরা যদি এটা বোঝার জন্য একটা সংখ্যা রেখা অঙ্কন করি, সংখ্যা রেখায় 7.5 যদি এখানে থাকে, তাহলে 7.5-এর বাঁ দিকে রয়েছে 7, 6, 5 এই ধরনের পূর্ণ সংখ্যাগুলো, আর ডান দিকে রয়েছে 8, 9, 10, 11 এই পূর্ণ সংখ্যাগুলো। এবার এখানে বলেছে যে সিলিং ফাংশন অফ এক্সের মধ্যে আমরা কাকে নেব, আমরা নিব সেই সমস্ত পূর্ণ সংখ্যাকে যারা এক্স অপেক্ষা ক্ষুদ্রতর নয়। এবার 7.5 অপেক্ষা ক্ষুদ্রতরটা কোথায় আছে, এইদিকে আছে। এবার ক্ষুদ্রতর না বলেছে, তার মানে 7.5-এর ছোটদেরকে নেওয়া যাবে না, তার মানে 7.5-এর বড়দেরকে নিতে হবে। আর তাই আমাদের নিতে হবে 8, 9, 10, 11 এই পূর্ণ সংখ্যাগুলোকে, অর্থাৎ এক্স অপেক্ষা ক্ষুদ্রতর নয়, 7.5 অপেক্ষা ক্ষুদ্রতর নয় এমন পূর্ণ সংখ্যা হচ্ছে 8, 9, 10, 11, 12 এগুলো। এবার সেই পূর্ণ সংখ্যাদের মধ্যেও আমাদের নিতে হবে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাকে, সেই পূর্ণ সংখ্যার মধ্যেও ক্ষুদ্রতম। এই 8, 9, 10, 11, 12 এগুলো চলতেই থাকবে, কিন্তু এর মধ্যে ক্ষুদ্রতমটা হচ্ছে 8, আর তাই 7.5 এর সিলিং ফাংশনের মান হবে 8। একই রকমভাবে এবার একটা পূর্ণ সংখ্যার সিলিং ফাংশন নির্ণয় করব, নিয়ে নিচ্ছি সিলিং ফাংশন অফ -4। আচ্ছা, -4 এর সিলিং ফাংশন করার জন্য আমরা একটা সংখ্যা রেখা এখানে নিচ্ছি, এখানে হচ্ছে -4, তার ডান দিকে রয়েছে আমরা জানি -3, -2, -1, 0, বাঁ দিকে রয়েছে -5, -6, -7, -8। এবার -4 এর সিলিং ফাংশন নির্ণয়ের জন্য আমাদের -4 অপেক্ষা ক্ষুদ্রতর নয়, অর্থাৎ -4-এর থেকে ছোটগুলো নেওয়া যাবে না। অর্থাৎ কাকে কাকে নেওয়া যাবে, -4-কে নেওয়া যাবে, -3 নেওয়া যাবে, -2, -1, 0 এই সকল মানগুলোকে নেওয়া যাবে। এবার এদের মধ্যেও কাকে নেব, আমাদের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটিকে আমরা নেব। তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা, এদের মধ্যে ক্ষুদ্রতম তো -4 নিজেই, এই -4ই হচ্ছে এদের মধ্যে ক্ষুদ্রতম, তাই -4 এর সিলিং ফাংশন হবে -4। এবার যদি আমাদের সিলিং ফাংশন নির্ণয় করতে বলা হয়, তাহলে অবশ্যই আমরা এইভাবে সংখ্যা রেখা অঙ্কন করে সিলিং ফাংশন নির্ণয় করব না। আমরা শুধু মনে রাখবো যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সিলিং ফাংশন সেই সংখ্যাটিই হয়। যেমন -4 এর সিলিং ফাংশন ছিল -4। একই রকমভাবে যদি আমরা -111 সিলিং ফাংশন নির্ণয় করি তাহলে হবে -111। আমরা যদি 17 এর সিলিং ফাংশন নির্ণয় করি সেটা হবে 17, কারণ 17 একটি পূর্ণ সংখ্যা। এবং দশমিক সংখ্যার ক্ষেত্রে দেখো খুব সহজে তোমরা বের করতে পারবে। যেমন এখানে যদি আমাদের 6.9 এর সিলিং ফাংশন নির্ণয় করতে বলে, তোমরা জাস্ট ভাববে 6.9 এর ঠিক বড় পূর্ণ সংখ্যাটা কি আছে। দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা ভাববো
যে এই দশমিক সংখ্যার ঠিক বড় অর্থাৎ ক্লোজেস্ট কাছাকাছি পূর্ণ সংখ্যাটা কি আছে, সেটা হচ্ছে 7। আমরা 6 নেব না, কারণ আমরা এর থেকে বড়টা নেব, সেটা হচ্ছে 7, তাই এর সিলিং ফাংশন হবে 7। একই রকমভাবে দেখো 7.5 এর বড় কাছাকাছি পূর্ণ সংখ্যাটা কি ছিল, 8, তাই এর সিলিং ফাংশন হয়েছে 8। এবার আরও কিছু এক্সাম্পল নিয়ে আমরা তার সিলিং ফাংশন নির্ণয় করার চেষ্টা করব। প্রথমে রয়েছে সিলিং ফাংশন অফ 9.29। দেখো খুব সহজে কি করে আমরা বের করতে পারি। এখানে আমরা জানি 9.29 এই সংখ্যাটি কার কার মাঝে আছে, এই সংখ্যাটি 10 আর 9 মাঝে আছে, অর্থাৎ 9 বড় এবং 10 ছোট। তাহলে সিলিং ফাংশন হবে এর বড় সংখ্যাটা অর্থাৎ 10, অর্থাৎ এর মান হবে 10। একই রকমভাবে -7.0 এটা হচ্ছে সিলিং ফাংশন অফ -7, আর -7 একটি পূর্ণ সংখ্যা, আমরা জানি পূর্ণ সংখ্যার সিলিং ফাংশন সে নিজেই হয়, আর তাই এটা হবে -7। এরপরে রয়েছে সিলিং ফাংশন অফ -√3। √3 এর মান আমরা জানি 1.732, অ্যাপ্রক্সিমেটলি এত হয়। তাহলে এবার দেখো -1.732 এটা কোন কোন পূর্ণ সংখ্যার মাঝে রয়েছে, এটা -2 এর বড় এবং -1 এর ছোট, অর্থাৎ -1.732 -2 এবং -1 এর মাঝে আছে, যার মধ্যে বড়টা হচ্ছে -1, আর তাই এখানে এর মান হবে -1। সবশেষে 0.325, 0.325 আমরা জানি 0.325 আছে 1 এবং 0 এর মাঝে, যার মধ্যে বড়টা হচ্ছে 1, তাই এর মান হবে 1। এরপর এই কনসেপ্টটিকে ব্যবহার করে আমরা এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব, অর্থাৎ আমরা f অফ এক্স ইকুয়ালস টু সিলিং ফাংশন অফ এক্স এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করব। আমরা জানি ডোমেন হলো এক্স এর সেট এবং রেঞ্জ হলো এফ অফ এক্স এর সেট। তাই ডোমেন কি হবে, ডোমেন হবে এখানে এক্স এর মান যা যা হতে পারে তাই নিয়ে গঠিত সেট। এক্স এর মান কি হতে পারে, দেখো এই সিলিং ফাংশনের ভেতরে এক্স এর জায়গায় কি কি বসতে পারে, এক্স এর জায়গায় মূলদ সংখ্যা বসতে পারে, অমূলদ সংখ্যা বসতে পারে, ধনাত্মক সংখ্যা বসতে পারে, ঋণাত্মক সংখ্যা বসতে পারে, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় যে কোনো বাস্তব সংখ্যা বসতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা বসতে পারে, আর তাই ডোমেন হবে পুরো বাস্তব সংখ্যার সেট আর। কিন্তু রেঞ্জ হচ্ছে এফ এক্স এর মান, অর্থাৎ এই সিলিং ফাংশন অফ এক্স এর মান, এই সিলিং ফাংশন অফ এক্স এর মান কি হতে পারে, সিলিং ফাংশন অফ এক্স এর মান 10 হয়, -7 হয়, -1 হয়, 1 হয়, অর্থাৎ সিলিং ফাংশনের মান দেখো এক্স এর মান পূর্ণ সংখ্যা হলেও এটা পূর্ণ সংখ্যাই হয়। এক্স এর মান যখন 9.29 অর্থাৎ ভগ্নাংশ ছিল, দশমিক সংখ্যা ছিল, তখনও এটা পূর্ণ সংখ্যা হয়েছে 10। এক্স এর মান যখন অমূলদ সংখ্যা ছিল, তখনও সিলিং ফাংশনের মান -1 হয়েছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা। অর্থাৎ এক্স এর মান যাই হোক না কেন, যে কোনো বাস্তব সংখ্যা হোক, এফ এক্স এর মান কিন্তু সবসময় পূর্ণ সংখ্যাই হচ্ছে, আর তাই রেঞ্জ যা হচ্ছে এফ এক্সগুলো নিয়ে গঠিত সেট, তা হবে একটা পূর্ণ সংখ্যার সেট জেড। এরপর আমরা y ইকুয়ালস টু স্মলেস্ট ইন্টিজার ফাংশন বা সিলিং ফাংশন অফ এক্স এর গ্রাফ অঙ্কন করব। আমরা অলরেডি শিখেছি যে কোনো পূর্ণ সংখ্যার সিলিং ফাংশন কিন্তু সে নিজেই হয়, অর্থাৎ আমরা যদি শূন্যর সিলিং ফাংশন নির্ণয় করি সেটা শূন্যই হবে, 1 এর সিলিং ফাংশন নির্ণয় করলে সেটা 1ই হবে, -1 এর সিলিং ফাংশন নির্ণয় করলে সেটা -1ই হবে। অর্থাৎ এখানে শূন্যতে আমরা ভ্যালু পাচ্ছি 0, তাই আমরা 0তে 0 পাচ্ছি, এখানে একটা বিন্দু পাচ্ছি। 1-এ পাচ্ছি আমরা 1, তাই 1,1-এ একটা বিন্দু পাচ্ছি। 2-তে পাচ্ছি 2, তাই 2,2-তে একটা বিন্দু পাচ্ছি। একই রকমভাবে 3,3-তে একটা বিন্দু পাচ্ছি, 4,4-এ একটা বিন্দু পাচ্ছি, এবং নেগেটিভ দিকেও -1-এ -1 পাচ্ছি, -2-তে -2, -3-তে -3 এবং -4-এ -4। এবার এই সবগুলি বিন্দু একটি সরলরেখা অবস্থিত হলেও এই সরলরেখাগুলোকে জয়েন করে দিলে কিন্তু গ্রাফ অঙ্কনটা ভুল হবে। তার কারণ দেখো এখানে 0 এবং 1-এর মাঝখানে অন্য কোনো যদি বিন্দু আমি নেই, যেমন ধরো 0 আর 1-এর মাঝখানে আমি এখানে 0.5 নিলাম। এবার 0.5-এর ক্ষেত্রে আমরা সিলিং ফাংশন কি করে বের করি, 0.5 এর সিলিং ফাংশন নির্ণয় করতে হলে আমরা দেখি 0.5 কোন দুটো পূর্ণ সংখ্যার মাঝে আছে। আমরা জানি 0.5 0 আর 1-এর মাঝে আছে,
আর সিলিং ফাংশন হয় সবসময় এই দুটোর মধ্যে বড়টা, অর্থাৎ 0.5-এর সিলিং ফাংশন হবে 1, আর তাই 0.5-এর সোজাসুজিও আমরা পাবো 1। শুধু কি 0.5 তা নয়, আমরা 0.1-এরও পাবো সোজাসুজি 1, 0.9-এর সোজাসুজিও 1 পাবো, অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত প্রত্যেকটা বাস্তব মানে কিন্তু আমরা সিলিং ফাংশন পাবো 1। আর তাই এখানে আমরা একটা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাচ্ছি y = 1-এ। কিন্তু এখানে 0-তে তো ভ্যালু 0 ছিল, কিন্তু 0-তে তো আমরা 1-এ লাগিয়ে দিয়েছি, এখানে তো ভ্যালু 0 আছে, তাই এই 1 যে আছে এখানে আমরা একটা ওপেন ব্র্যাকেট দেব, বা এখানে আমরা একটা গোল করতে পারি যেই গোলটার ভেতরটা ফাঁকা থাকবে, এটা বোঝানোর জন্য যে 0-তে ভ্যালু 1 নয়, 0-তে ভ্যালু হচ্ছে 0। তবে আমরা এই ক্ষেত্রে ওপেন ব্র্যাকেটটা ইউজ করব। একই রকমভাবে 1 থেকে 2 পর্যন্ত আমরা যেই দশমিক সংখ্যাই নিই না কেন, যেমন একটা উদাহরণ যদি আমি নিই 1.7, তাহলে 1.7-এর সিলিং ফাংশন যদি নির্ণয় করতে হয়, আমরা দেখব 1.7 কার মাঝে আছে, 1 এবং 2, যার মধ্যে বড়টা হচ্ছে 2, তাই 1.7-এর সিলিং ফাংশন হবে 2। তাই 1.7 এর জন্য এর উপরে কোথায় হবে, 2-তে হবে। ঠিক একই রকমভাবে 1 থেকে 2 পর্যন্ত সবগুলোই কি হবে, 2-তে হবে। এইবার দেখো 1 থেকে 2 পর্যন্ত সবগুলোর কি হচ্ছে, 2 হচ্ছে, তার মানে বড়টা হচ্ছে। এবার এই সংখ্যা রেখাটা যদি আমরা এইভাবে বসাই, 1 আর 2, এখানে 1 আছে সাপোজ, এখানে 2 আছে, এখানে 0 আছে, তাহলে 1.7-এরটা কি হলো, 2 হলো। নিচেরটা হলো না উপরেরটা হলো, ওপরেরটা হলো 2। আর ঠিক সেই কারণেই এই ফাংশনটাকে বলা হয় সিলিং ফাংশন। যদি নিচেরটা হতো তবে সেটাকে আমরা বলবো ফ্লোর ফাংশন, যেটা আমরা এর পরের ভিডিওটিতে শিখব। এখানে দেখো 1-এ ভ্যালু রয়েছে 1, কিন্তু এখানে তো আমরা 2 অবধি দিয়ে দিয়েছি, তাই 2-তে একটা ওপেন ব্র্যাকেট দিতে হবে, এটা বোঝানোর জন্য যে 1-এ ভ্যালু কিন্তু 2 না। ঠিক একই রকমভাবে 2 থেকে 3 পর্যন্ত ভ্যালু হবে 3, কিন্তু 3 ওপেন হবে। 3 থেকে 4 পর্যন্ত ভ্যালু হবে 4, কিন্তু 3 ওপেন হবে। আবার 0 থেকে -1 পর্যন্ত ভ্যালু হবে 0, কারণ 0 হচ্ছে বড় সংখ্যাটি, তাহলে 0 হবে, কিন্তু এখানে -1 হবে ওপেন। -1 থেকে -2 পর্যন্ত ভ্যালু হবে -1, কিন্তু এদিকে ওপেন। একই রকমভাবে -2 থেকে -3 বা -3 থেকে -2 হবে -2, যাতে -3টা ওপেন, এবং -4 থেকে -3 হবে তার বড়টা, অর্থাৎ -3, তাই এখানে হবে লাইনটা আর এখানে হবে ওপেন। একই রকমভাবে -5 থেকে -4 হবে -4 এবং -5 ওপেন। অর্থাৎ এই সিলিং ফাংশনে গ্রাফ অঙ্কন করতে গেলে তোমরা একটা বা দুটো খুব ভালো করে আঁকবে, একে বাকিগুলো কিন্তু একই রকমভাবে সমান্তরাল সরলরেখা হিসাবে তোমরা এঁকে দিতে পারো। এরপর সবশেষে সিলিং ফাংশন বা স্মলেস্ট ইন্টিজার ফাংশনের কয়েকটি প্রপার্টিজ বা ধর্মাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে যে কোনো বাস্তব সংখ্যা এক্স এর জন্য, মনে রাখবে এক্স যদি একটা বাস্তব সংখ্যা হয় তাহলে তার সিলিং ফাংশন অলওয়েজ হয় এক্সের থেকে বড় হবে অথবা এক্সের সমান হবে। সমান কখন হবে, যখন এক্স পূর্ণ সংখ্যা হবে, কারণ তোমরা জানো পূর্ণ সংখ্যা হলে সিলিং ফাংশন সে নিজেই হয়, আর পূর্ণ সংখ্যা ছাড়া যদি দশমিক সংখ্যা হয় সেক্ষেত্রে অবশ্যই সিলিং ফাংশনটা কিন্তু অরিজিনাল যে এক্সের ভ্যালু তার থেকে বড় হবে। এরপর নাম্বার 2-তে বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক বা সিলিং ফাংশন, আমরা যেটা শিখলাম f(x) = সিলিং ফাংশন অফ এক্স, সেটা 1 কিংবা উপরিচিত্রণ কোনোটি কিন্তু নয়, অর্থাৎ এটা কিন্তু একটি বাইজেক্টিভ চিত্রণ হবে না, সেটা তোমরা খুব সহজেই চেক করে দেখতে পারো। এরপর 3 নম্বরে বলেছে যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক সকল পূর্ণ সংখ্যায় অসন্তত, তবে এটি পূর্ণ সংখ্যা ছাড়া বাকি সকল বাস্তব মানে সন্তত। দেখো খুব সহজেই এটা আমরা গ্রাফ থেকেই বুঝতে পারি, আমরা গ্রাফেই দেখেছিলাম যে 0 থেকে 1 পর্যন্ত একটা দাগ ছিল, 1 থেকে 2 পর্যন্ত আরেকটা দাগ ছিল, 2 থেকে 3 পর্যন্ত আরেকটা দাগ ছিল, অর্থাৎ এটা স্টেপের মতো ছিল, আর তাই এটাকে আমরা স্টেপ ফাংশনও বলতে পারি। এক্ষেত্রে দেখো 0-তে একটা ব্রেক হয়েছিল, এখানে 1-এ গিয়ে একটা ব্রেক হলো, 2-তে গিয়ে একটা ব্রেক হলো মানে এখানে ফাংশনটা অসন্তত হয়ে গেল। কোথায় কোথায় হলো, 0-তে, 1-এ, 2-তে, অর্থাৎ সব পূর্ণ সংখ্যাগুলিতে কিন্তু ফাংশনটা অসন্তত হলো। কিন্তু পূর্ণ সংখ্যা ছাড়া বাকি সব রাশিতে, যেমন 1.5-এ বা 2.7-এ, দেখো ফাংশনটা কিন্তু স্মুথ একটা লাইন, অর্থাৎ ফাংশনটা কিন্তু সন্তত থাকে, আর তাই পূর্ণ সংখ্যা ছাড়া বাকি সকল বাস্তব মানে কিন্তু ফাংশনটা সন্তত। এরপর 4 নম্বর প্রপার্টিতে বলা হয়েছে যে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক
কোনো পূর্ণ সংখ্যায় অন্তর্কলনযোগ্য নয়, তবে এটি পূর্ণ সংখ্যা ছাড়া বাকি সকল বাস্তব মানে অন্তর্কলনযোগ্য। অর্থাৎ ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষকের যদি এক্স ইকুয়ালস টু 2 বা এক্স ইকুয়ালস টু 3 জাতীয় কোনো পূর্ণ সংখ্যায় অবকলন নির্ণয় করতে বলা হয়, তাহলে আমরা সেটা পারবো না। তার কারণ এক্স ইকুয়ালস টু 2 বা 3তে দেখো এখানে ব্রেক হয়েছিল, অর্থাৎ এখানে একটা শার্প পয়েন্ট আছে, আর কোনো যদি শার্প পয়েন্ট থাকে তাহলে আমরা জানি সেখানে অন্তর্কলনযোগ্য হয় না। এটা আমরা আগের ভিডিওগুলোতেই ডিসকাস করেছি। তাই এখানে অবশ্যই পূর্ণ সংখ্যাগুলোতে কিন্তু ফাংশনটা অন্তর্কলনযোগ্য হবে না, কিন্তু পূর্ণ সংখ্যা ছাড়া বাকি সকল মানে কিন্তু ফাংশনটা একটা ফ্ল্যাট লাইন রয়েছে। এই ফ্ল্যাট লাইন থাকার কারণে বাকি সকল মানে কিন্তু ফাংশনটা অন্তর্কলনযোগ্য হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যায় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা অপেক্ষক সন্ততও হবে না, আবার অন্তর্কলনযোগ্য হবে না, কিন্তু পূর্ণ সংখ্যা ছাড়া বাকি সকল বাস্তব মানে এটি সন্ততও হবে এবং অন্তর্কলনযোগ্য হবে।